এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য ভালো কিছু খবর নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি। ভালো খবর আপনার সব দিক থেকে, মানে আপনার কাজের দিক থেকে, আপনার পারিবারিক দিক থেকে, আপনার বন্ধু বান্ধবদের দিক থেকে, সব দিক থেকে ভালো খবর। আপনি বলছেন একটা ডাক্তারের অনুষ্ঠান, সেখানে কাজ বা বন্ধুর সঙ্গে কি সম্পর্ক রয়েছে। কারণ যখন আপনি সুস্থ থাকবেন, যখন আপনি সম্পূর্ণভাবে ভালো থাকবেন, মাথা থেকে পা পর্যন্ত সব দিক থেকে একেবারে ফুরফুরে থাকবেন, তবেই ভালো হবে আপনার কাজের জায়গাটা, তবেই ভালো হবে আপনার পারিবারিক সম্পর্কগুলো, তবেই ভালো হবে আপনার বন্ধুদের সঙ্গে সেই চুটিয়ে আড্ডা দেওয়ার আনন্দটা। আর এই সব কিছু সম্ভব যখন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা ঠিক এই কাজটাই আপনার জন্য করে, যে কিভাবে আপনি সম্পূর্ণভাবে ভালো থাকতে পারবেন, কিভাবে সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারবেন, কিভাবে সম্পূর্ণভাবে আপনি সুন্দর থাকতে পারবেন। কারণ একটা মানুষের সুস্থতার পাশাপাশি সৌন্দর্যেরও প্রয়োজনীয়তা রয়েছে। আর আপনি জানেন তো, যখন আপনি সম্পূর্ণ সুস্থ, তখন আপনি সুন্দর, সব থেকে সুন্দর, সবার থেকে সুন্দর। আর এই কারণে আমরা বলি সবসময় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানগুলোর সাথে থাকুন, বা যে কোনো সমস্যা, যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হলে যোগাযোগ করুন আমাদের এনবিপির যে কোনো চেম্বারে। আজকেও আপনাদের জন্য আপনাদেরই বাড়ির কিছু, আপনাদের পরিবারের, আপনার প্রিয়জনের কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর প্রত্যেকটি পরিবারের একটা অন্যতম ক্রিটিক্যাল সমস্যা হয়ে গিয়েছে ব্যথার সমস্যা। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের ব্যথা। আমি পুরোপুরি স্যারের উপরই দায়িত্বটা দেবো, যে স্যারকে এত চেম্বার সামাল দিতে হয়। কলকাতা এবং হাওড়ার পাশাপাশি পুরো নর্থ বেঙ্গল বলুন, বা আসাম বলুন, বা আরো দূরের দূরের যে চেম্বারগুলো, সবকিছু স্যারকে দেখতে হয়। তো এই যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আছে স্যার আপনার কাছে, তো সেখানে সবারই তো নানা রকমের ব্যথার সমস্যা রয়েছে। একটু অভিজ্ঞতাটা শুনবো আপনার কাছ থেকে। আজকে সেই জন্যই ব্যথা নিয়ে আলোচনা করব ঠিক করেছি, কারণ ব্যথা এমন একটা সমস্যা, কারণ যে কোনো বয়সে এখন আমরা পেশেন্ট পাচ্ছি ব্যথার। আগে জানতাম কি একটা বয়সের পরে, একটা এজ লিমিটের পরে গিয়ে ব্যথা যন্ত্রণা হতো, কি 40 বা 50-এর পরে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন যারা রয়েছে, মানে যারা যুবক যুবতী, যারা কর্মক্ষেত্রে সবাই ঢুকেছে 20 বছর বা 25 বছর বয়স বা 30 বছরের গায়ে বয়স, তাদেরও এখন ব্যথা যন্ত্রণার সমস্যা রয়েছে। তো ব্যথা যন্ত্রণা অনেক ধরনের হয়। কারোর ক্ষেত্রে কোমরে ব্যথা হচ্ছে, লাম্বার স্পন্ডলাইটিস, বা আপনার দেখা যাচ্ছে সাইটিকা নার্ভ কম্প্রেশন হচ্ছে। কারোর ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডলাইটিস হচ্ছে, ঘাড়ে ব্যথা। কারোর ক্ষেত্রে হাঁটু ব্যথার তো প্রচুর পেশেন্ট বেড়ে গেছে এখন, দেখা যাচ্ছে অপারেশন করার পরেও হাঁটু ব্যথা থেকে যাচ্ছে। কারোর ক্ষেত্রে আবার রিউমাটয়েড আর্থারাইটিস, যেটাকে আমরা আমবাত বলি, যেটা মেয়েদের ক্ষেত্রে বেশি পাওয়া যায় পুরুষের তুলনায়। আবার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের মতো ব্যথা যন্ত্রণার পেশেন্ট আমরা পাই। এছাড়াও বিভিন্ন ধরনের, যেমন গাউটি আর্থারাইটিস, যেটাকে ইউরিক অ্যাসিড বাড়লে যেটা বলা হয়, বাত রক্ত আয়ুর্বেদে যেটার নাম। এই ধরনের ব্যথার প্রচুর সমস্যা। আবার অনেকের রয়েছে মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা। তো ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে। কারো পেটে ব্যথা হচ্ছে, সেটা গ্যাস্ট্রাইটিস থেকে হতে পারে। কিন্তু আজকে আমরা যে ব্যথা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জয়েন্ট স্পেস রিলেটেড যে ব্যথাগুলো, সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আজকে একটু আমি বলবো কয়েকটা কথা। আগে ফোনটা নিয়ে নিই, একদম। কারণ এতগুলো ব্যথা আপনার একটা ছোট্ট শরীরে, একটা ব্যথাই পাহাড়ের মতন ভারী হয়। সেখানে যদি এর মধ্যে 2-4টে ব্যথা আপনার হয়ে যায়, ভাবতে পারছেন তো, মাথা তুলে দাঁড়াতে পারবেন, সোজা হতে পারবেন? একেবারে অসম্ভব। তাই মনোযোগ সহকারে স্যারের কথা শুনুন এবং আমাদের চেম্বারের নাম্বারগুলো নোট করুন। কে আছেন ফোনে একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তার বাবু। কে বলছেন, কোথা থেকে বলছেন, পুরোটা বলুন। হ্যাঁ, আমি হুগলি থেকে অজিত জানা বলছি। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা আছে? বলছি যে সোজা হয়ে বসলে আমার ঘাড়ে যন্ত্রণা হয়, আর মানে ঘুমানোর সময় যন্ত্রণা থাকে। আচ্ছা, বয়স কত হলো এখন? 29। 29। কাজকর্ম কি অনেকক্ষণ কোথাও বসে করতে হয়? হ্যাঁ, বসে কাজ করতে হয়, অফিসিয়াল বিষয়। কি করতে হয়? অফিসিয়াল কাজ, মানে কম্পিউটার কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, সেটা কতদিন ধরে করছেন? হ্যাঁ, এটা 6 মাস হলো। 6 মাস। কোনো এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন না দেখাননি এখনো? না, দেখাইনি। আচ্ছা, কোনো এক্সরে তাহলে হয়নি, তাই তো? না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। দেখুন, আজকে প্রথম পেশেন্টই ফোন করলেনই কিন্তু ব্যথার সমস্যা, ঘাড়ে ব্যথা। তো এটা ঘাড়ে ব্যথা কোথা থেকে আসবে? উনি অনেকক্ষণ বসে অফিসিয়াল ওয়ার্ক করেন, এটা সার্ভাইকাল স্পন্ডলাইটিস হওয়ার চান্স সব থেকে বেশি।
তো সার্ভাইকাল স্পন্ডলাইটিস মানে কি, আমাদের যে ঘাড়ে হাড়গুলো রয়েছে, 7খানা ভার্টিব্রা রয়েছে ঘাড়ে, C1 থেকে C7 অবধি, তার মধ্যে যখন স্পেসটা কমে যাচ্ছে তখন তার ভেতরে যে ডিস্কগুলো রয়েছে সেটা বাইরের দিকে বেরিয়ে আসে এবং নার্ভ কম্প্রেশন করে। সেই ব্যথাটা আবার রেডিয়েট হবে, ঘাড় থেকে আমার হাতের দিকে রেডিয়েট হবে, এবং যখন ওই ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে আসছে, যখনই আমার ঘাড়ের মুভমেন্ট হচ্ছে, ডান দিকে তাকাচ্ছি বা বাঁ দিকে তাকাচ্ছি বা নিচের দিকে তাকাচ্ছি, তখন কি হচ্ছে, ওই হাড়গুলো ঘষা লাগছে, যেহেতু ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে এসছে। তো সেই ঘষা লাগার ফলে একটা ডিজেনারেশন হয়, যেটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডলাইটিস। তো আপনাকে আমি একটাই কথা বলবো, এখন যাই কাজ করুন, অফিসিয়াল ওয়ার্ক আপনাকে করতে হবে, সেটা আপনার তো একটা কাজ, কিন্তু তার মধ্যেও চেষ্টা করবেন যতটা ঘাড়ের রেস্ট দেওয়া যায়। রেস্ট মানে কি, হয়তো এক টানা আপনি কাজটা করলেন না, 0.5 ঘন্টা 1 ঘন্টা ধরে টানা কাজটা করলেন না, কিছুটা গ্যাপ দিলেন, ব্রেক দিলেন, তারপর আবার করলেন। আর 2 নম্বর কথা, রাত্রে যখন শুতে যাবেন চেষ্টা করবেন একদম পাতলা বালিশ বা উইদাউট বালিশ শোয়ার। এটা সার্ভাইকাল স্পন্ডলাইটিসের যে কোনো পেশেন্ট যারা আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখছে প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কি যাদের সার্ভাইকাল স্পন্ডলাইটিস রয়েছে, ঘাড় ঝুঁকিয়ে বেশি কাজ করা যাবে না, পিঠে ভারী ওজন বেশি নেওয়া যাবে না, প্লাস রাত্রে যখন শুতে যাবেন তখন একদম পাতলা একটা বালিশ বা উইদাউট বালিশ হলে সব থেকে ভালো শোয়ার সময়, এটা আপনাকে মেনটেন করতে হবে। কিন্তু তারপরেও, এগুলো মেনটেন করার পরেও যদি দেখছেন এই সমস্যাটা আপনার রয়ে যাচ্ছে বা এই সমস্যা থেকে আপনাকে কষ্ট পেতে হচ্ছে, তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো বা আপনাদের মতো যারা পেশেন্ট রয়েছেন তাদের বলবো কি, আপনারা একবার আয়ুর্বেদের হাত ধরুন, এনপির হাত ধরুন। কারণ যে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা, আপনি কিন্তু কতদিন ব্যথার ওষুধ খাবেন? ব্যথার ওষুধ খেলে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেটা আপনারা জানেন। সেই উইদাউট ব্যথার ওষুধ যে আয়ুর্বেদের মাধ্যমে এই ধরনের পেশেন্টরা সুস্থ হয়, এরকম হাজারো উদাহরণ রয়েছে আমাদের কাছে। তো আপনাকেও হুগলি থেকে যিনি ফোন করেছিলেন, আমি বলবো যেগুলো মেনটেন করতে বললাম, এই উইদাউট বালিশ শোয়া বা ঘাড়ের কাজটা একটু রেস্ট দিয়ে দিয়ে করা, বা পিঠে ভারী ওজন না নেওয়া। অনেকে বাজারে যাওয়ার সময় হয়তো ব্যাগ নেন বা ঘুরতে যাওয়ার সময় ব্যাগ নেন, তো সেই ব্যাগগুলো যদি কম নেওয়া যায় সেগুলোও ভালো হয়। তো এইগুলো একটু মেনটেন করে চলুন। তারপরে যদি দেখেন ব্যথাটা থাকছে, হুগলি থেকে ফোন করেছেন, আমাদের বালিতে চেম্বার রয়েছে, একটু সময় করে এসে দেখিয়ে যাবেন, অবশ্যই ভালো থাকবেন। তার মানে স্যার, আমাদের প্রত্যেক দিনের এই যে ভুল অভ্যাসগুলো বা ভুল কাজগুলো, সেগুলো কিন্তু অল্প বয়সের ছেলে বা মেয়েদের উপর অ্যাটাক করছে, কারণ ওর বয়স মাত্র 29 বছর, এমন কিছু বয়স না। তার মানে আমাদের কি এই জীবনযাত্রার একটু অদল বদল প্রথম থেকে করে রাখা উচিত? একদমই, কারণ আমরা আলোচনাটা শুরুই করেছিলাম কি ব্যথা যন্ত্রণা একটা বয়সের পরে গিয়ে হয়, কিন্তু আমরা এইটা দিয়ে আলোচনা শুরু করলাম কি এখনকার দিনে দেখা যাচ্ছে কি কম বয়সে ব্যথা যন্ত্রণা হচ্ছে। আর ফার্স্ট পেশেন্টটি ফোনও করলেন একই সমস্যা নিয়ে, কি ডাক্তারবাবু আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, আমার বয়স 29। একদম ঠিক তো কথা। আমাদের যে লাইফস্টাইল রয়েছে, আমাদের যে সারা দিনের কর্মকাণ্ড রয়েছে, তার মধ্যে কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেটা আমাদের একটু অ্যাভয়েড করে চলতে হবে, তাহলে কিন্তু এই ব্যথা ছাড়াও অন্যান্য অনেক সমস্যা থেকে আমরা সুস্থ থাকতে পারবো। একদম, কারণ আপনার দাদুর ব্যথার সমস্যা এসেছিল কিন্তু হয়তো 85 বা 90-তে গিয়ে এসেছিল, আপনার বাবা 60 বা 65-তে এসেছিল, আর আপনার 25 থেকে 29-এর মধ্যে কিন্তু আসছে। তাই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি। কে আছেন একটু কথা বলবো? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি ডাক্তার বর্তমান থেকে বলছি। আমি ডাক্তারের সাথে কথা বলছি। নিশ্চয়ই বলবেন, কিন্তু কোথা থেকে ফোন করছেন? আমি বর্তমান থেকে ফোন করছি। বর্ধমান থেকে ফোন করছেন। এবার বলুন স্যার, শুনছেন কি সমস্যা আছে? হ্যাঁ, আমার ঘুমের সমস্যা হচ্ছে। এই কদিন ধরে একটু ঘুমের সমস্যা হচ্ছে। আচ্ছা, বয়স কত এখন? আমার বয়স 61। 61? হ্যাঁ, আচ্ছা, একটু জোরে কথা বলুন, আওয়াজটা পরিষ্কার আসছে না। এই ঘুমের সমস্যাটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এই 1 মাস ধরে হচ্ছে, 1 মাস। আমি ডাক্তারকে দেখেছিলাম, আমাকে ঘুমের ট্যাবলেট দিয়েছে। ঘুমের ট্যাবলেট যতবার দেখাচ্ছি ঘুমের ট্যাবলেট দিয়েছে। না, ঘুমের ওষুধ তো বেশি খাওয়া ভালো না, অন্যান্য সমস্যা হতে পারে। আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করিয়েছেন এর জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি ওই এলএসটি করেছি, তারপর আমরা আল্ট্রাসাউন্ড করছি। সরি, না, কোনো পরীক্ষার কথা আমি বলছি না, আমি বলছি কোনো আয়ুর্বেদিক চিকিৎসককে কি আপনি দেখিয়েছেন এই রোগের জন্য? আয়ুর্বেদ চিকিৎসা করি না, আমি আয়ুর্বেদ চিকিৎসা করছি। ঘুমের ক্যাফের ট্যাবলেট দিয়ে যায়, ঘুমের ট্যাবলেট দিয়েছি, ব্যাস আর কিছু না। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রেশার বা সুগারের কোনো সমস্যা রয়েছে? না, আমার থাইরয়েড আছে, এসব কোনো কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আজকে যেমন আমরা ব্যথা নিয়ে আলোচনা করছি, আর একটা আমাদের সমস্যা যেটা ঘুমের সমস্যা, এটাও কিন্তু ইদানিং প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। কি ভালোভাবে ঘুম হচ্ছে না, অল্প আওয়াজ হলে ঘুম ভেঙে যাচ্ছে। কারণ কি আমাদের ডেলিকার লাইফে অ্যাংজাইটি, টেনশন এটা দিনের পর দিন বাড়তে থাকছে, কমছে না। আমরা চেষ্টা করি যদি সেটাকে কমাতে পারবো, কিন্তু আমরা সেটা চেষ্টা করছি না, তাই এই সমস্যাগুলো আসতে থাকছে। ঘুম না হলে আমার কি হবে,
প্রপার যদি ঘুম না হয় আমাদের যে ব্রেনের সেলগুলো রয়েছে সেটা কিন্তু সবসময় এক্সাইটেড থাকবে। কারণ আমাদের একটা নর্মাল মানুষের মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ঘুম লাগে সাউন্ড স্লিপ। কি আমাদের যে ব্রেনটা সারাদিন কাজ করছে তাকে তো রেস্ট নিতে হবে। সে যদি অল টাইম ফাংশন করে যায় তো একটা সময় গিয়ে ব্রেনের কোষগুলো শুকোতে থাকবে, যেটাকে বলা হয় সেরিব্রাল অ্যাট্রফি। স্মৃতিভ্রম হবে, ঘুম ভালোভাবে হবে না, টেনশন হবে, মাথা ব্যথা হতে পারে, মাথা ধরে থাকতে পারে। আপনি যে সমস্যার জন্য ফোন করেছিলেন এবং ডাক্তারকে দেখিয়েছেন, রিপোর্টও অনেক করিয়েছেন, কিন্তু আমি বলবো এর পার্মানেন্ট সলিউশন যদি আপনাকে পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আয়ুর্বেদের হাত ধরতে হবে। কারণ আমরা এনবিপিতে এরকম বহু পেশেন্ট পাচ্ছি যাদের ঘুমের সমস্যা রয়েছে। কিছু হার্বস রয়েছে আমাদের আয়ুর্বেদে বলা হয় মেধ্য রসায়ন। মেধ্য রসায়ন মানে এই নয় কি ওই ওষুধটা খেলে আমার বুদ্ধি খুলে যাবে। আমাদের ছোটবেলায় কি বলা হতো, আমরা ব্রাহ্মী খাও, ব্রাহ্মী খেলে যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে ট্যালেন্টেড হবে এটা কোনো নয়। ব্রাহ্মী হচ্ছে এমন একটা হার্বস যেটা আমাদের ব্রেনকে পুষ্টি দেবে। কি আমি বললাম কি ব্রেন হচ্ছে আমাদের শরীরের সব থেকে ভাইটাল অর্গান, যেটা রেস্ট দরকার এবং সেটার পুষ্টিও দরকার। সেই জন্যে মেধ্য রসায়ন বলে 4টে জিনিস রয়েছে, যেমন ব্রাহ্মী আছে, শঙ্খপুষ্পী আছে, জটামঞ্চি আছে এবং মণ্ডুকপর্ণী আছে। এই 4টে জিনিস কিন্তু আমাদের মেধ্য রসায়ন নামে পরিচিত এবং এইগুলো হচ্ছে ব্রেনের ওপর কাজ করে, ব্রেনটাকে ঠান্ডা রাখে, ইনসোমনিয়ার প্রবলেম কমায়, পার্কিনসনের মতো যেটা কম্পবাত বলা হয় সেই ধরনের রোগের ক্ষেত্রে ইউজ করা হয়, সেরিব্রাল অ্যাট্রফি, ভুলে যাচ্ছেন, অ্যালজাইমার, পার্কিনসন এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু এইটা ব্যবহার করা হয় এই মেধ্য রসায়নটা। আপনাকে আমি একটাই কথা বলবো, যদি ভালোভাবে থাকতে হয় ঘুমটা সাউন্ড স্লিপ দরকার রয়েছে, অবশ্যই আপনি এনবিপির হাত ধরুন। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেক 15 দিন ছাড়া সেখানে চেম্বার হয়। হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে দেখুন, একটা নোট করে রাখুন, যে কোনো একটা একটু ফোন করে যোগাযোগ করে আমাদের চেম্বারে এসে দেখান। অবশ্যই দেখবেন আপনার যে ঘুম না হওয়ার সমস্যাটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে আপনি সুস্থ হবেন এবং স্বাভাবিক ঘুম হবে আপনার। একদম ঠিক কথা। আর পরের বন্ধুও হাজির হয়ে গিয়েছেন, কথা বলবো তার সাথেও। কে আছেন একটু বলবেন? নমস্কার। আমি হাজিমুল ইসলাম বলছি, কোথা থেকে বলছেন? বাটানগর। বাটানগর। আচ্ছা, বয়স কত? সমস্যা কি? সমস্যা হচ্ছে আমার বয়স হচ্ছে 37। সমস্যা হচ্ছে ঘুম হচ্ছে না রাতে। আপনারও ঘুম হচ্ছে না? হ্যাঁ, সবার এবং ঘুমগুলো গেল কোথায়? কারোরই হচ্ছে না, কারোরই ঘুম আসছে না। স্যার কিছুক্ষণ আগেই বলছিলেন, তো ঠিক আছে আপনারটা। আচ্ছা, বয়স কত বললেন এখন? খাওয়ার জন্য সারাদিনের খাওয়া দাওয়া ঠিকঠাক করে করলেও হজমের সমস্যা হচ্ছে। আচ্ছা, বয়স কত বললেন এখন? 37। 37। এটা কতদিন ধরে এই সমস্যাটা দেখছেন? এই সমস্যাটা হয়েছে শীত দিন থেকে কেটে গেছে, মানে গরম গরম ভাবার সেই সময় থেকে, এই মাঝখানে প্রায় দিন 15 মতো। আচ্ছা, রাত্রে ঘুমোতে যান কটায়? রাত্রে ঘুমাতে মানে চলে যায়, কিন্তু তারপরে একটু মোবাইলে ভিডিও দেখা বা একটু কাজকর্ম করা এগুলো করতে করতে হয় না ঠিক। সেটা কটা অবধি হয়? মোবাইল চালানো কটা অবধি 12টা হয়? 12:30 অবধি। আচ্ছা, আর ঘুম ভাঙে কটায় সকালে? ঘুম ভেঙে যাচ্ছে মানে 12টা 12:30 সময় শুয়ে রাত্রি 2টা 1টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, অনেক সময় ভোরবেলাও ঘুম ভেঙে যাচ্ছে, একটু বসছি। আচ্ছা, আপনার খাওয়া দাওয়া কি বাড়ির হয় না বাইরের খেতে হয় বেশি? বাড়ি বাইরে সবকিছুতেই মানে এদিক ওদিক করে খাওয়া দাওয়া করতে হয় আর কি। আচ্ছা, কাজটা কি খুব চাপের না হালকা কাজ মানে? আজকে একটু প্রেসারে, একটু চাপের কাজ। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো দেখুন, আমরা আজকে যে আলোচনা করছি আলোচনাটা কতটা প্রাসঙ্গিক। আমরা ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, আমরা বলছিলাম কি ব্যথাটা এখন ইয়াং জেনারেশনের মধ্যেও পাওয়া যাচ্ছে। একদম ঠিক সেরকম এই ঘুম না হওয়া, অ্যাংজাইটি, টেনশন একটা বয়সের পরে পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা ইয়াং জেনারেশনের মধ্যে চলে আসছে। তো আমরা যত সামনের দিকে এগোচ্ছি, আমাদের টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে, সায়েন্স যত অ্যাডভান্স হচ্ছে, আমাদের রোগগুলোও কিন্তু তত আগে আমাদের শরীরকে অ্যাটাক করছে। আগে 60 বছরে যে রোগটা অ্যাটাক করতো এখন সেটা দেখা যাচ্ছে 30 বছরে অ্যাটাক করছে। প্রথম কথা হচ্ছে রাত্রিবেলা, আপনি যেটা একটা ভালো পয়েন্ট বললেন, এটা যে কোনো পেশেন্টের জন্য বা যে কোনো সুস্থ মানুষের জন্য এই কথাটা শুনে রাখা দরকার। এবং যারা আজকে প্রোগ্রামটা দেখছেন আপনারা তো শুনছেনই, আমার কথাটা আপনাদের মাধ্যমে আরও 4 জনকে বলুন কি রাত্রিবেলা মোবাইল ব্যবহারটা রেস্ট্রিক্টেড করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে 11টা বা 10:30টার মধ্যে মোবাইল বন্ধ করে দিয়ে চার্জে লাগিয়ে বা চার্জে না লাগিয়ে মোবাইলটাকে নিজের থেকে দূরে রাখা। কারণ মোবাইলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যেটা কিন্তু আমাদের শরীরে নানা ধরনের ক্ষতি করতে পারে। এবং রাত্রিবেলা আপনি যে মোবাইলটা চালাচ্ছেন তার যে লাইটটা, সেটা কিন্তু চোখের ক্ষেত্রে এবং ব্রেনের ক্ষেত্রে খুব ক্ষতিকারক। তো চেষ্টা করতে হবে আপনাদের 10:30 থেকে 11টার মধ্যে মোবাইলটাকে বন্ধ করে দূরে সরিয়ে রাখা। এবার আপনার ঘুম আসছে না, বাড়ির লোকের সাথে কথা বলুন, গল্প করুন, টিভি দেখুন বা গান শুনুন, কিন্তু মোবাইল জিনিসটাকে শরীর থেকে দূরে সরান। কারণ এই মোবাইল যত অ্যাডভান্স হচ্ছে, যত আমরা 4G 5G 6G 7Gতে পৌঁছে যাবো, তত কিন্তু আমাদের রোগ কিন্তু আরও বাড়তে থাকবে।
তো প্রথম কথা, মোবাইলটাকে রেস্ট্রিক্টেড করতে হবে ব্যবহারটাকে। অনেকেই বলতে পারেন স্যার আমাদের রাত্রে কাজের সূত্রে আমার মোবাইল ব্যবহার করতে হয়, সেটা কিছু করার নেই। এখন ওয়ার্কিং স্টাইল বা ওয়ার্কিং প্রসেস এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তখন দেখবেন আপনি যদি রাত্রে বেশি ব্যবহার করেন তো সকালবেলার টাইমটা আপনি মোবাইলটাকে দূরে সরিয়ে রাখুন। প্রথম কথা হচ্ছে এটা ছাড়া আমি যে কথাগুলো আগের পেশেন্টের ক্ষেত্রে বললাম, কিছু মেদ্য রসায়ন রয়েছে যেটা ঘুমের ক্ষেত্রে খুব জরুরি, এবং পঞ্চকর্মের মধ্যে একটা পার্ট রয়েছে যেটাকে বলা হয় শিরোধারা, শিরোবস্তি, শিরোলেপ বা শিরোপিছু। এইগুলো কিন্তু ইনসোমনিয়া পেশেন্টের ক্ষেত্রে, মানে যাদের অনিদ্রার সমস্যা রয়েছে, যাদের ঘুমটা ভালোভাবে হচ্ছে না তাদের ক্ষেত্রে, যাদের প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে, যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রে, যাদের ব্রেনের যে কোনো সমস্যা রয়েছে, অ্যালজাইমার হতে পারে, পার্কিনসন হতে পারে, যে কোনো ধরনের সেরিব্রাল অ্যাট্রোপি হতে পারে, ইনফ্র্যাক্ট হতে পারে ব্রেনে, তাদের জন্য কিন্তু এই ট্রিটমেন্টটা খুব দরকার। এবং ইনসোমনিয়ার জন্য আপনি আয়ুর্বেদের হাত অবশ্যই ধরবেন, কারণ আমরা বলি যে কোনো ক্রনিক বা ক্রিটিক্যাল রোগকে যদি চিকিৎসা করতে হয়, সারিয়ে তুলতে হয় বা ভালো হতে হয় রোগ থেকে, তাহলে আয়ুর্বেদের বিকল্প নেই। এবং আমি এখন বলতে পারি কলকাতা শহর কেন, আমাদের রাজ্যের মধ্যে এনবিবি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা কিন্তু ওয়ান অফ দেম, যারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থ করছেন এবং ভালো করছেন। তো আপনিও বাটানগর থেকে ফোন করেছিলেন, যদি এই সমস্যাটা দেখেন থেকে যাচ্ছে তাহলে যে কোনো একটা নিয়ারেস্ট চেম্বারে, কারণ বাটানগরের কাছে আমাদের অনেকগুলোই চেম্বার রয়েছে, যে কোনো একটা চেম্বারে এসে দেখিয়ে যাবেন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুব সুন্দর করে স্যার কিন্তু বুঝিয়ে দিলেন। তবে পরপর যে দুজন ফোন করলেন শুধু তাদের জন্য বোঝালেন তা কিন্তু নয়, তাদের জন্য বোঝালেন, আপনাদের সকলের জন্য বোঝালেন যাদের রাতে ঘুম হয় না বা যারা রাতের দিকে একটু ফোন বেশি বেশি ঘাঁটতে পছন্দ করেন, তাদের আপনাদের জন্য একটা উপহার আছে। উপহার এটাই যে অনিদ্রার সমস্যা এবং অনিদ্রা থেকে হাজারো সমস্যার সূত্রপাত, এই সব কিছু আপনার জন্য উপহার রইল। যদি এই উপহার গ্রহণ করতে চান, রাতে ঘুমোবেন না, মোবাইল ঘাঁটুন, আর যদি উপহার না পছন্দ হয় তাহলে মোবাইলটা অফ করে ঘুমিয়ে পড়ুন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। বয়স কত ম্যাডাম? 29 বছর বয়স। হ্যাঁ, অ্যাসিডিটি 29 বছর বয়স। 29 বছর। হ্যাঁ বলুন, কি সমস্যা? অ্যাসিডিটির সমস্যা। অ্যাসিডিটির সমস্যা। কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? তাও 1 বছর। 1 বছর। খাওয়া দাওয়া কি বাড়ির খান না বাইরের বেশি খাওয়া দাওয়া হয়? বাইরে খাই না, বাড়িরই খাই, বাড়িরই খাওয়া দাওয়া। আচ্ছা, আর বাইরের ফাস্ট ফুড কি খাওয়া হয় নাকি না খাওয়া হয় না? না, ফাস্ট ফুড খাই না। আচ্ছা, পায়খানাটা পরিষ্কার হয়? হ্যাঁ। আচ্ছা, গ্যাস অম্বল যেটা হচ্ছে সেটা কি গলা বুক জ্বালা করছে না পেটটা ভারী থাকছে বা খেতে ইচ্ছে করছে না, এই ধরনের মুখ সমস্যা? টক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখ টক হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর আর গলা বুক জ্বালা করে না, মুখটাই টক হয় আমার। আচ্ছা, বয়স কত বললেন? 29 বছর বয়স। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে মুখটা টক হয়ে থাকা, তার মানে কি আমাদের পিত্ত, আমাদের 3 ধরনের দোষ রয়েছে, বায়ু পিত্ত এবং কফ। এটা হচ্ছে শারীরিক দোষ এবং মানসিক দোষ, দুটো রয়েছে রজতম। তার মধ্যে পিত্ত যদি ভিসিয়েটেড হয়, আমাদের 5 ধরনের পিত্ত রয়েছে, পাচক রয়েছে, ভ্রাজক রয়েছে, আলোচক রয়েছে, মানে এইগুলো এক একটা পিত্ত এক একটা কাজ। এবং এই পিত্তটা হচ্ছে আমাদের শরীরে অগ্নিবলকে কন্ট্রোল করে। মানে আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা যখন রান্না করছি গ্যাসে বা উনুনে বা কাঠের জালে, যেখানেই রান্নাটা করি, সেটা যেরকম সেদ্ধ করছে, সেই সেদ্ধ করা খাবারটা যখন আমরা আবার খাচ্ছি, সেটা আমাদের খাদ্যথলিতে গিয়ে আবার রান্না হচ্ছে, আবার তার পরিপাক হচ্ছে। সেখান থেকে বেরোচ্ছে কি ভালো জিনিস এবং খারাপ জিনিস। খারাপ জিনিসটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ভালো জিনিসটা আয়ুর্বেদ মতে রস, রক্ত, মাংসমেদ, অস্থিমজ্জা, শুক্র হিসেবে 7টা ডিভাইড হয়ে গিয়ে বিভিন্ন স্রোতের মাধ্যমে আমাদের শরীরে কাজে লাগছে। এবার যদি আমার এই পাচকাগ্নি বা জঠরাগ্নি, যেটা পিত্ত দ্বারা পরিচালিত, এটা যদি কমে যায়, তখনই কি হবে, আমরা যে খাবারটা খাবো সেটা হজম হবে না। হজম না হলে কি হবে, গ্যাস অম্বলের সমস্যা আসবে, অনেকের ক্ষেত্রে জিইআরডির প্রবলেম আসবে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, মানে ঢেকুর দেবে, অনেকের ক্ষেত্রে গলা বুক জ্বলবে। আপনি যেমন বললেন মুখ টক হয়ে থাকছে, অনেকের ক্ষেত্রে মুখ টক হয়ে থাকবে, অনেকের অরুচির সমস্যা আসবে, মানে খিদে হচ্ছে না, খেতে ভালো লাগছে না, পেটটা সমস্যা সবসময় মনে হচ্ছে ভরা ভরা রয়েছে, অনেকের আবার পায়খানার সমস্যা আসবে। তো এটার যদি পার্মানেন্ট সলিউশন আপনারা চান, একটা আমি ধরুন দোকান থেকে গিয়ে ওষুধ খেলাম বা কিছু একটা ওষুধ কিনে নিয়ে এসে খেলাম, সেটা খেলে আপনার সাময়িক আরাম হবে, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন খেলেন, সেই 7 দিন ভালো থাকলেন, আবার ওষুধটা ছেড়ে দিলেন, আবার দেখলেন 2-3 দিন পর থেকে আবার সমস্যাগুলো একটু একটু করে আবার তৈরি হচ্ছে, আবার যেইকে সেই একই অবস্থায় চলে যাচ্ছে। আসল কথাটা কি, রুট ট্রিটমেন্টটা আপনাকে করতে হবে, রুট কজের ওপর ট্রিটমেন্ট করতে হবে। আপনি কি করছেন, একটা সাময়িক চিকিৎসা করছেন, যেটা কিনা ওই রোগটাকে ভালো করছে না। রোগটাকে ভালো করতে গেলে কি লাগবে, আয়ুর্বেদ লাগবে। আয়ুর্বেদ মানে কি, পিত্ত যে দোষটা রয়েছে সেটাকে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসতে হবে। ইকুইলিব্রিয়াম মানে কি, সমতায় নিয়ে আসতে হবে। সেই পিত্তটা বেড়ে গেছে,
বা পিত্তটা কমে গেছে, যেখানে থাকার কথা সেই লেভেল থেকে উপরে গেছে বা নিচে গেছে, সেই লেভেলটায় আবার ফিরিয়ে আনতে পারলে তাহলে দেখবেন এই সমস্যাটা হচ্ছে না, আমাদের শরীরটা ভালো থাকছে। এটা আমাদের অম্লপিত্ত রোগের মধ্যে পড়ে। তো আপনাকে আমি বলবো খাওয়া দাওয়াটা যতটা সম্ভব চেষ্টা করবেন সময় মতো খাওয়ার। টিফিনের সময় টিফিন করবেন, ভাত খাওয়ার সময় মানে লাঞ্চের সময় লাঞ্চ, আবার সন্ধ্যেবেলা খাওয়া, আবার রাত্রিবেলা খাওয়া। গরম খাবারগুলো খাবেন না, একটু জুড়িয়ে খাবেন। এবং স্পাইসি খাবার, তেল ঝাল মশলা এইগুলো একটু কম খাবেন। এইগুলো খেয়ে দেখুন, আপনার যদি সমস্যাটা কমে যায় ভালো, না হলে একবার একটু আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং আপনি দেখবেন আগের অবস্থায় ফিরে যাবেন। একদম। তো ঠিক হওয়ার জন্য আপনাকে তো চেম্বারে আসতে হবে, যোগাযোগ করতে হবে। আর সেক্ষেত্রে আপনাকে বলবো স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37 নাম্বার দুটি মনোযোগ সহকারে আপনাকে নোট করতে হবে এবং যোগাযোগ করতে হবে। চেম্বারের কথা চলে আসি, ক্যানিং এ কিন্তু আমাদের চেম্বার হয় এবং ক্যানিং এ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাবেন আসানসোলের ডক্টর বি শর্মাকে, খড়গপুরে চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, শিলিগুড়িতে পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। চেম্বার কিন্তু আমাদের অবশ্যই রয়েছে বহরমপুর এবং কৃষ্ণনগরে, দুটি জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ের ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হেরিয়ায় ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। চেম্বার কিন্তু অবশ্যই আপনাদের জন্য কিন্তু রয়েছে, মালদায় চেম্বার রয়েছে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে এবার কিন্তু থাকছেন স্যার অর্থাৎ ডক্টর বি শর্মা আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন চেম্বার মেদিনীপুর স্টেশনের একদম কাছে, আমাদের শুরু হচ্ছে 15 তারিখ মার্চ মাস থেকে। তাই যারা এখনো মেদিনীপুর স্টেশনের কাছে সংলগ্ন এই চেম্বারে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং নাম লিখিয়ে ফেলুন। বোলপুরে চেম্বার রয়েছে, আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা ত্রিপুরার বন্ধুরা এবারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করতে হবে। বনগাঁয় পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, গুয়াহাটি আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়া মধ্যমগ্রামে কিন্তু আমাদের হেড অফিস রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ল্যান্সটাউন হাজরা শিশুমঙ্গল হসপিটালের একদম কাছে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরেও চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আপনারা আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের কিন্তু পেয়ে যাচ্ছেন। কে আছেন একটু দেখবো। নমস্কার, আমি মেদিনীপুর থেকে সমরজিৎ দেব বলছি। আচ্ছা, মেদিনীপুর থেকেই বলছেন, আমি বলুন। শুনলাম আপনাদের বোধহয় চেম্বার ওপেন হবে 15 তারিখ। মেদিনীপুর স্টেশনের কাছে 15ই মার্চ আমাদের নতুন চেম্বারের সূচনা। ওটা দেখাতে গেলে আমি কি ওই টোল ফ্রি নাম্বারে ফোনে বুকিং করে নেব কি? হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করতে হবে। আর আরেকটা জিনিস জানতে চাইছি, বিগত 2-3 সপ্তাহ ধরে আমার গায়ে একটু ইচিং র্যাশ হচ্ছে, তো এটার ক্ষেত্রে কি করণীয় যদি ডাক্তারবাবু? আচ্ছা, বয়স কত এখন? এখন 43 প্লাস। 43। এটা কি রিসেন্ট হচ্ছে যেটা সমস্যাটা দেখা যাচ্ছে? কিন্তু এই সপ্তাহ দুয়েক ধরে হচ্ছে। গায়ে কি লাল 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 বেরিয়েছে কিছু? না, লাল লাল সেরকম কিছু কালার হচ্ছে না, কিন্তু ভেতর থেকে একটা ইচিং এর একটা ব্যাপার আছে। আচ্ছা, একটা ব্লাড ফর আইজি রিপোর্ট করাবেন। হ্যাঁ, আইজিই মনে থাকবে? আচ্ছা, আইজিই। হ্যাঁ, এই রিপোর্টটা করিয়ে 15 তারিখে মিদনাপুরে দেখান। এটা একটা অ্যালার্জির সমস্যা, কি বললাম বুঝলেন? আচ্ছা, এই অ্যালার্জির সমস্যাটা 15 তারিখে ডাক্তারের সাথে দেখা করবো বুকিং করে? হ্যাঁ, ওই যে দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে না, 9830235527 হ্যাঁ, আর 37। ওই দুটো নাম্বারের যে কোনো একটা নোট করে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে 15 তারিখে দেখাবেন। কিন্তু তার আগে আমি যে রিপোর্টটা বললাম না আপনাকে, আইজি রিপোর্ট, ওই রিপোর্টটা একটু করিয়ে নেবেন 15 তারিখের আগে, 2-3 দিন আগে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রিপোর্টটা করিয়ে দেখা করুন, অবশ্যই ভালো থাকবেন। আচ্ছা, আচ্ছা। ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন আর সত্যি নতুন চেম্বারগুলোর দিকে একটু নজর রাখবেন, প্রত্যেকটি চেম্বারের দিকে নজর রাখবেন, কারণ আপনাদের কলকাতা বা হাওড়ায় আসার দরকার হচ্ছে না। স্যাররা কিন্তু ছুটে যাচ্ছেন আপনার জেলায়, আপনার বাড়ির কাছাকাছি। সময় সংক্ষিপ্ত, শুধুমাত্র আমরা যে ব্যথা নিয়ে একটু আলোচনা শুনছিলাম, আর কোন দিকটা একটু নজরে রাখা দরকার? অবশ্যই, কারণ আমাদের ব্যথার যে সমস্যা রোগগুলো বললাম, যে অস্টিওআর্থ্রাইটিস নিজন মানে হাঁটু ব্যথা, কারোর ক্ষেত্রে হাঁটতে পারছে না, বাড়ির মধ্যে দেওয়াল ধরে ধরে বাথরুমে যেতে হচ্ছে, হাঁটুটা ফুলে যাচ্ছে, আপনি এর জন্য চিকিৎসা করাচ্ছেন 2 বছর 5 বছর 7 বছর, কিন্তু ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না,
কোনো মানুষ তো প্রথমেই চায় না কি আমার অপারেশন বা কাটাছেঁড়া হোক। তো আপনারা সবাই চেষ্টা করেন কি, আপনারা কেন, আমরাও চেষ্টা করি, আমাদের রোগ হলে আমরা চেষ্টা করি সেখান থেকে সেরে ওঠার জন্য। কেউ তো চেষ্টা করে না আমি ডাক্তারবাবুকে দেখাবো, আমি খারাপ হওয়ার জন্য দেখাতে যাচ্ছি। তো কিন্তু দেখবেন যে ক্রনিক ক্রিটিক্যাল রোগগুলো, আমি সব সময় বলি যে কোনো ক্রনিক বা ক্রিটিক্যাল রোগ আপনারা আয়ুর্বেদের হাত ধরুন। আমি বলবো না অ্যাকিউট কেস আপনি চলে আসুন, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বা কোনো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোথাও কেটে গেছে, আপনি আয়ুর্বেদের কাছে আসুন। অ্যাকিউট কেস, কখনো ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তো সেইগুলো অবশ্যই অ্যালোপ্যাথি আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, না হলে আপনার কোনো উপায় নেই। কিন্তু আয়ুর্বেদের কাছে আপনি কখন আসবেন যেগুলো ক্রনিক বা ক্রিটিক্যাল রোগ, মানে দীর্ঘদিন ধরে ভুগছেন, 10 বছর, 20 বছর, 25 বছর, কিন্তু তার কোনো রেজাল্ট আপনারা পাচ্ছেন না। আপনারা তো ট্রাই করেছেন, শহরের মধ্যে, শহরের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন। সেটা শুধুমাত্র ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে বলবো না, সেটা পার্কিনসনের মতো কম্পবাত হতে পারে, এমএনডি হতে পারে, মোটর নিউরন ডিজিজ, মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, ডুচিনি মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, ভিটিলিগোর মতো রোগ হতে পারে স্কিনের, সোরিয়াসিসের মতো স্কিনের রোগ হতে পারে, ড্রাই এক্সিমা বা ওয়েট এক্সিমা হতে পারে, যে কোনো দুরারোগ্য ক্যান্সারের মতো সমস্যা হতে পারে, ইউটিআই এর মতো প্রবলেম হতে পারে, বা কিডনি স্টোন হতে পারে, যে কোনো, বা আপনার S1 রেডিকুলোপ্যাথি, অনেকের ক্ষেত্রে হাঁটতে পারে না, প্রচণ্ড ব্যথা হয় কোমরে, পা ফেলতে অসুবিধা হচ্ছে, সেই ধরনের যেগুলো দীর্ঘদিন ধরে আপনাকে চিকিৎসা করছেন তার রেজাল্ট পাচ্ছেন না, সেখানে আয়ুর্বেদ কিন্তু 1 নম্বর সফল প্যাথি। যারা কিন্তু আয়ুর্বেদের কাছে আসছে, কেউ 10 বছর পর, কেউ 15 বছর পর, আমরা সবসময় বলি রোগে যখন আপনি আক্রান্ত হচ্ছেন, যে বয়সেই আক্রান্ত হন, সঙ্গে সঙ্গে কোনো ভালো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। কারণ রোগটাকে বাড়তে দেবেন না, রোগটাকে যখন আপনি বাড়তে দেবেন তার সাথে সাথে রোগ তো বংশবিস্তার করবেই, তার সাথে সাথে তারা আরও সমস্যাগুলো নিয়ে আসবে, সেকেন্ডারি কমপ্লেন। যেমন আমি সুগারের কথাই বলি, সুগার যদি আমাদের শরীরে থাকে সেখান থেকে কিডনি সমস্যা আসবে, সেখান থেকে চোখের সমস্যা, নার্ভের সমস্যা। তো একটা রোগ কিন্তু অন্যান্য রোগগুলোকে ডেকে নিয়ে আসে। যখনই আপনার রোগ হবে, যে কোনো রোগ, সে চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি যে কোনো রোগের আক্রান্ত হবেন আপনারা ভালো ডাক্তারবাবুর কাছে দেখাবেন। তো আজকে যে ব্যথা যন্ত্রণা, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্ট বা ক্যালকেনিয়াল স্পার বলে এক ধরনের রোগ হয়, পায়ের নিচে হাড় বেড়ে যায়, পা ফেলতে অসুবিধা হয়, সকালবেলা উঠে বিছানা থেকে পা নামাবেন, দেখবেন পায়ে প্রচণ্ড লাগছে, পায়ের তালুতে, গোড়ালির কাছে। ইউরিক অ্যাসিড, গাউটি আর্থারাইটিসের মতো রোগ, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, যেখানে একদম মুভমেন্টটা নষ্ট হয়ে গেছে, সব বোনগুলো ক্যালসিফাইড হয়ে গেছে, আপনার সিদ্ধারাটা বেঁকে গেছে, বাম্বু স্পাইন যেটাকে বলে, সেই ধরনের সমস্যার জন্য অবশ্যই আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন। আপনারা দেখবেন ভালো থাকবেন, ব্যথা যন্ত্রণা থেকে আপনারা আরাম পাবেন, এবং তার সাথে সাথে যে সমস্যাগুলো আরও আপনার শরীরে সৃষ্টি হচ্ছিল সেগুলো থেকেও বেরিয়ে আসতে পারবেন। আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, তার মেডিসিন এবং পঞ্চকর্মের মাধ্যমে যে কোনো ক্রনিক বা ক্রিটিক্যাল রোগীকে তারা কিন্তু সুস্থ করতে পারে। আর এই ক্ষমতাকে কিন্তু অবশ্যই জানেন, চেনেন, বোঝেন আমাদের এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, কারণ দীর্ঘদিন তারা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, প্রচুর পেশেন্ট তারা দেখেছেন, তাই প্র্যাকটিক্যাল থিওরি সব দিকের জ্ঞান কিন্তু তাদের রয়েছে। তাই জোরের সাথে, কনফিডেন্সের সাথে কথাটা বলতে পারেন আয়ুর্বেদ পারে, তাই আয়ুর্বেদে আসুন, আমরা পারবো আপনাদের সম্পূর্ণ ভালো করতে। যাদের ভালো করেছেন, যারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং যারা মন খুলে আপনাদের জন্য কিছু বার্তা দিতে চাইছেন, সেরকম কিছু মানুষের কথা একটু শুনে নি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। ম্যাডাম, আপনার নাম কি? মিতালি দাস। কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপিতে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না, খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম, তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। হ্যাঁ, এখানে ওষুধ খেয়ে মোটামুটি ভালো আচ্ছা, আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই, হ্যাঁ, চলাফেরা করতে বা চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না। তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথার বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যা 6-7 বছর থেকে, হ্যাঁ। কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে, আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর, আর ঘাটটা হয়েছে 2 বছর থেকে। আচ্ছা, মোটামুটি এগুলো সবগুলো এখন আপনি
উপকার পেয়ে গেছেন। হ্যাঁ, অনেকটা ভালো আছে। হ্যাঁ, এখন আগের থেকে অনেক সুবিধা হচ্ছে চলাফেরা করতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যারা দেখছে আপনার ভিডিওটা, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আপনাদের এলোপ্যাথি চিকিৎসা করে যদি ভালো না হয় তাহলে আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভালো অবশ্যই হবেন। আমার মনে হচ্ছে আমি সুফল পেয়েছি, এটুকুই বলবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এমবিপিতে এসেছিলাম, হাঁটুর ব্যথা নিয়ে। হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, অনেক। কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। হ্যাঁ। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে জন্মেছে, আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে আসলে তারা তারা- ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার এটা বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপি তে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপি তে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনারা জানেন প্রত্যেকদিন এই অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করি, কিছু বিষয় নিয়ে আলোচনা করি, আর প্রত্যেকটা বিষয় আপনার বা আপনাদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। যেমন ধরুন, আপনার পরিবারে আপনার মা ভীষণ ভালো রান্না করে এবং আপনার মায়ের হাতের রান্নার কাছে অন্য কেউ পেরে উঠবে না। ছোটবেলা থেকে মায়ের এই হাতের রান্নার আপনি প্রচুর প্রশংসা করেছেন এবং অন্যদেরও করতে শুনেছেন। কিন্তু ইদানিং মায়ের ধরা পড়েছে সুগার, ফলে মা অনেক কিছু খাবার খেতে পারে না বা মিষ্টি খাওয়ার প্রবণতা তাই কমে গেছে। ফলে মাকে খুশি রাখার জন্য বা মায়ের শখগুলোকে পূরণ করার জন্য আপনাদেরও সেই খাবারগুলো বাড়িতে আসা কমে গিয়েছে, মিষ্টি আসা কমে গিয়েছে, আলু বা মাটির নিচে সবজিগুলো খাওয়া কমে গিয়েছে, তরকারিতে মিষ্টি দেওয়ার প্রবণতা কমে গিয়েছে বা মনের মতন রান্নাগুলো খাওয়ার ইচ্ছেটাই অনেকটা মরে গিয়েছে। তাই একটা পরিবারের আনন্দ যেটা খাবার টেবিলে হতো, সেই আনন্দটাও যেন কোথাও এখন ম্লান হয়ে গিয়েছে।
সুগার, ডায়াবেটিস, মধুমেহ বা সাইলেন্ট কিলার প্রত্যেকটি পরিবারে কিন্তু আমরা কম বেশি এখন খুঁজে পাই, এবং এই রোগটা কিন্তু সত্যি আমাদের খাবার টেবিলের আনন্দটাকে এখন অনেকটাই কিন্তু কমিয়ে দিচ্ছে। তাহলে কি করবেন আপনি, কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন আপনার সুগারকে, বা মা বা বাবার হয়েছে আপনার যাতে না আসে, বা আপনার যাতে এলেও সেটা অনেক দিন পরে আসে, কি পদ্ধতির মধ্যে থেকে, কি উপায়ের মধ্যে থেকে, সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। আজও স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং স্যারের কাছে বোধহয় এই প্রশ্নটা নতুন নয় যে সুগার বা ডায়াবেটিস কেন এত বাড়ছে স্যার, কেন প্রত্যেকটা পরিবারে খুঁজলে এত পরিমাণে আক্রান্তের সংখ্যা আমরা পাচ্ছি? একদমই, সুগার রোগটা এতটা পরিমাণে আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। 2050 সালে হু বলছে কি প্রত্যেকটা ফ্যামিলিতে একজন বা দুজন করে সুগার রোগী থাকবে। তো এই সুগারটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, এটাই কিন্তু একদিন গিয়ে মহামারীর আকার ধারণ করবে। কারণ সুগারটা তো একা আমার শরীরে বাসা বাঁধছে না, সুগারটা দীর্ঘদিন ধরে থাকার ফলে বিভিন্ন ধরনের আরও সমস্যাগুলো আমাদের আসছে। চোখের সমস্যা, রেটিনোপ্যাথি, নার্ভের সমস্যা, নিউরোপ্যাথি, কিডনির সমস্যা, নেফ্রোপ্যাথি, হার্টের একটা সাইলেন্ট এমআই বলে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের মেডিকেল সায়েন্সে, সাইলেন্ট এমআই মানে এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানে সেটা হার্ট অ্যাটাক যেটাকে বলি পাতি বাংলায়, যেটা আমাদের বুকের যদি কোনো সমস্যা হয় বুকে ব্যথা হবে। কিন্তু সুগার রুগীদের সাইলেন্ট এমআই হয়। সাইলেন্ট এমআই মানে কি হার্ট অ্যাটাক হবে তারা বুঝতে পারবে না, মানে রাত্রে ঘুমিয়ে থাকবে, এরকম শোনেন না কি রাত্রে ঘুমিয়েছিল তারপর সকালবেলা উঠে কিছু সাড়া পাওয়া যাচ্ছে না, এগুলো হচ্ছে সাইলেন্ট এমআই। যাদের সুগার রুগী হবেন যারা, তারা কিন্তু এই ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেও হতে পারেন। তো সুগার যখন একা নয়, এতগুলো সমস্যা বা এতগুলো ভাইটাল অর্গানকে নষ্ট করছে, তো তার ট্রিটমেন্টটা যদি আপনি ভালোভাবে না করেন তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং ভবিষ্যতে যাতে আপনি সুগারে আক্রান্ত না হন, মানে প্রি ডায়াবেটিক আপনি বুঝবেন কি করে, মানে আপনার ডায়াবেটিস হবে এটা আপনি কি করে বুঝবেন, বা সেখান থেকে কি করে বেরিয়ে আসবেন, সেটা সম্বন্ধে আমি বলছি। একটু ফোনটা নিয়ে নিন। একদম মনোযোগ সহকারে অনুষ্ঠানটা শুনবেন, কারণ সব থেকে ক্রিটিক্যাল রোগ সুগার নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যেটা আপনি বা আপনার পরিবারের কেউ কিন্তু এই রোগে আক্রান্ত অলরেডি। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? আমি সন্তোষ ঘোষ বলছিলাম, কোথা থেকে? তারকেশ্বর। তারকেশ্বর থেকে ফোন করছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার মানে দিনকে দিন আমার একটা শরীরে প্রবলেম হচ্ছে, দুর্বল ভাবলাম। শরীরটা দুর্বল লাগছে। আপনার বয়সটা একটু স্যারকে বলুন। বয়স কত? 30 বছর বয়সে দুর্বল হয়ে যাচ্ছেন, 50 বছরে গিয়ে কি হবে? হ্যাঁ, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে খুব। কিসের অ্যাসিডিটি? অ্যাসিডিটি। ওজন কত এখন? ওজন হচ্ছে আমার 58 কিলো। আচ্ছা, হাইট? 5 ফুট 4। আচ্ছা, আর আপনার এই যে হজমের সমস্যা বা অ্যাসিডিটি বা এই যে শরীরের দুর্বল ভাব, এটা কতদিন ধরে হচ্ছে? এই প্রায় হচ্ছে 20-25 দিন ধরে এই প্রবলেমটা দিচ্ছে। শরীর দুর্বল 20-25 দিন লাগছে? হ্যাঁ। এর আগে ছিল না এটা? এর আগে মানে ছিল, মানে আমি আগে গ্যাসের ট্যাবলেট খেতাম, এইসব করে, মানে তারপরে আস্তে আস্তে করে জলটা খেতাম, ঠিক ছিল। এখন ফের আবার দেখতে পাচ্ছি এগুলো। আচ্ছা, খাওয়া দাওয়া কি বাইরের বেশি করেন না বাড়ির খাওয়া দাওয়া? বাড়ির খাওয়া দাওয়া করি, এখন একটু রিচ খাওয়া হয়ে গেছিল মাঝে করে। আচ্ছা, রিচ খাওয়াটা বন্ধ করতে হবে, কি বললাম বুঝলেন? আর তার সাথে আমি কয়েকটা কথা বলছি, মন দিয়ে টিভিতে শুনুন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, তো দেখুন 29 বছর বয়সে যদি একজন মানুষ বলেন কি আমি দুর্বল, তাহলে সে 50 বছর বয়সে কিন্তু আর বিছানা থেকে উঠতে পারবে না। ঠিক কথা। তো আজকে আমরা এমন সমাজ তৈরি করছি বা এমন সমাজের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে রোগ তো আক্রান্ত হচ্ছেই, মানুষ ইয়াং জেনারেশন তো রোগে আক্রান্ত হচ্ছেই, তার সাথে সাথে শরীরটাও ভেঙে যাচ্ছে। কটা পেশেন্ট আমরা আগেকার দিনে শুনতাম কি 30 বছর বা 32 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছে। আজকে দেখবেন একটু কান পাতলেই শোনা যায়, এ বাবা ছেলেটা ভালো ছিল, হঠাৎ স্ট্রোক হলো বা ব্রেন স্ট্রোক হলো, মারা গেল। 30 বছর, 35 বছর, 40 বছর, তাদের কিন্তু মারা যাওয়ার সময় হয়নি, বা তাদের এত বয়স হয়ে যায়নি যে এই রোগে আক্রান্ত হয়ে তারা মারা যাবেন। আজকে আমরা এমনভাবে আমাদের আজকে বায়ু দূষিত, মানে যে এয়ারটা রয়েছে এয়ার পলিউটেড, সেটা আমরা সবসময় সেই নিঃশ্বাসটা নিচ্ছি। আমাদের খাদ্য যেটা, সেটাও আমরা ধরতে পারি পলিউটেড। আমরা যতই বাজার থেকে কিনে এনে জল দিয়ে ঘষে ঘষে ধুই, ওই যে সার দেওয়া হচ্ছে বা যে কেমিক্যাল দেওয়া হচ্ছে, ওটা তো তার মধ্যে ইনবিল্ট হয়ে যাচ্ছে। ও যতই বাইরে থেকে ঘষুন, আপনার খাবারটা কিন্তু পিওর পাবেন না। তাহলে বায়ু দূষিত, খাবার দূষিত, এবং জল, যেটা আমরা জল খাচ্ছি, আমরা বলছি বাবা আমি বাইরের জল খাবো না, আমি 10 টাকা দিয়ে জল কিনে খাবো। সেই জলটা কিন্তু তার মধ্যে যেমন জীবাণুও নেই, তার মধ্যে মিনারেলও নেই।
শুধু দেখবেন, আপনারা আপনিও খেয়াল করে দেখবেন, আমরা যে জলের বোতলটা খাই ওখানে লেখা থাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পরিষ্কার লেখাই থাকে, মানে কি ওটা জল খাওয়া, মানে ওটা এমন মেশিনে ওটা জলটাকে পিউরিফাই করা হচ্ছে, জীবাণু তো মরছেই, তার সাথে যে জিনিসগুলো আমাদের শরীরে দরকারি, যে মিনারেলগুলো দরকারি, জলের মধ্যে যে মিনারেল রয়েছে, আমরা শুনবো কি পাহাড়ের জল খুব ভালো, পাহাড়ের জল খেলে খিদে ভালো হয়, তো তার মধ্যে যে মিনারেলগুলো রয়েছে সেই মিনারেলগুলো কিন্তু আজকে ওই যে আমি শোধন করতে যাচ্ছি ওই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, ওই 10 টাকা দিয়ে জল খাচ্ছি, ওটা শুধু তৃষ্ণা মেটানোর জন্য, ওটা কোনো উপকারী জলই নয়, কারণ ওর মধ্যে জীবাণু যেমন নেই সেরকম মিনারেলও নেই। তো বায়ু, খাদ্য এবং জল তিনটেই দূষিত। তো একটা মানুষকে সুস্থ থাকতে গেলে তো কিছুটা ভালো জিনিস তাকে মেনটেন করতে হবে। আজকে আমরা এত কম বয়সে কেন এত বড় বড় রোগে আক্রান্ত হচ্ছি, কেন 29 বছর বয়সে গিয়ে উনি বলছেন আমি দুর্বল হয়ে পড়ছি, আমার গ্যাসের সমস্যা। তো আপনাকে বলবো খাওয়া দাওয়াটা সময় মতো করবেন, তেল ঝাল মশলাটা কম খাবেন, এবং তার সাথে পারলে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাবেন না এবং গরম খাবার খাবেন না। এবং আপনি চেষ্টা করুন, গুরুচি বলে এক ধরনের হাউস পাওয়া যায়, গুলঞ্চ যেটাকে বলা হয়, আয়ুর্বেদিক ত্রিদোষ নাশক বলা হয়, সেটা 10 টুকরো, 1 গাঁট করে 10 টুকরো করবেন এবং সেটা রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে খালি পেটে খাবেন। এটা 15-20 দিন করে দেখুন, যদি দেখছেন কি আপনার শরীরটাও আগের থেকে চাঙ্গা হচ্ছে, গ্যাস অম্বলটাও কমছে, তাহলে খুব ভালো। আর যদি দেখছেন কি এগুলো করার পরেও আপনার শরীরটা ভেঙে যাচ্ছে, দুর্বল লাগছে, ভালো লাগছে না, তারকেশ্বর থেকে ফোন করেছিলেন, আমাদের আরামবাগে চেম্বার রয়েছে, প্রত্যেক মাসে ডাক্তারবাবু থাকেন ওখানে, আপনি একবার এসে দেখা করে যাবেন। নিচে দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, প্রত্যেকটা পেশেন্ট যারা যেখানেই দেখান না কেন সবসময় আমরা বলে থাকি কি আগে অ্যাপয়েন্টমেন্ট করবেন ফোন নাম্বারে, তারপরে এসে দেখাবেন, নলে একটু হ্যাপাকাট হয়ে যায়। তো দেখুন নিচে দুটো নাম্বার যাচ্ছে, একটা নাম্বারে লাস্টে 27 আছে, একটা 37 আছে, যে কোনো একটা নাম্বারে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। একদম। তবে বেশি আধুনিক হয়ে লাভটা কি হচ্ছে বলুন তো? এত বেশি আধুনিকতার মধ্যে আমরা কিন্তু হারাচ্ছি আমাদের পিওর খাবার জিনিসটা পর্যন্ত। বাকি জিনিস তো ছেড়েই দিলাম, খাবার জিনিসটা তো পিওর পাবো, সেটাই যদি না পাই তার থেকে তো আদিম যুগ মনে হয় অনেক ভালো ছিল, যে পিওর জিনিসটা তো অন্তত পক্ষে পেতাম। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি সৌভিক রায়বতী, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। সৌভিক বাবু, বয়স কত আপনার? 32 বছর। সমস্যা কি হচ্ছে বলুন? মানে পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে না, পেচ্ছাপের সমস্যা হচ্ছে, মানে পেচ্ছাপ করতে গেলে পেটে তলপেটের নিচে ব্যথাও করছে এবং গাটা শিরশির করে ওঠে, মানে পেচ্ছাপ করতে যাচ্ছে। আচ্ছা, পেচ্ছাপের রংটা পরিষ্কার আছে নাকি পেচ্ছাপের রংটায় কোনো পরিবর্তন হয়েছে? রংটা পরিষ্কার আছে কিন্তু পেচ্ছাপের জায়গায় জ্বলন আছে, জ্বালা ভাব রয়েছে। জল সারাদিনে কতটা খাওয়া হয়? জল প্রচুর পরিমাণে চেষ্টা পাই, জল প্রচুর পরিমাণে খাই, কিন্তু তাতেও এই সমস্যা কাটছে না। কতদিন ধরে হচ্ছে বললেন এটা? এটা 1 বছর ধরে হচ্ছে। এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন বা কোনো চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ দেখিয়েছিলাম, অ্যালকাসল দিয়েছিল। আর সিরাপের নাম বলার দরকার নেই, ওটা খেলে আরাম পেতেন? না, সেইভাবে কোনো বেশি কোনো কাজ হয়নি, ওটা খেয়েও আমার কোনো কমপ্লিট হয়নি। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে? না করিনি। ঠিক আছে, এটা একটা ইউটিআই রয়েছে, বুঝলেন? আমি কয়েকটা কথা বলছি টিভিতে, একটু শুনুন হ্যাঁ মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন। দেখুন, আমরা আজকে যদি 8 ঘন্টার প্রোগ্রামে 10টা ফোন পাই, 10টার মধ্যে কিন্তু 8টাই কিন্তু 30, 32, 25, 29, 27। আমরা আগে যে ফোনটা পেতাম, আজ থেকে যদি 5 বছর আগেও ফিরে যাই, সেখানে কিন্তু 57, 58, 52, 60 এই এজ গ্রুপের ফোনটা পেতাম। আজকে মানুষ হয়তো সচেতন হয়েছে, কি প্রথমেই রোগটা নিয়ে আলোচনা করছে, কিন্তু মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে বেশি। তো আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা আপনার একটা ইউটিআই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, মানে যেটাকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা এগুলো অনেক সমস্যা হতে পারে। ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার, মানে পেচ্ছাপের থলিতে যদি কোনো ইনফেকশন থাকে, পেচ্ছাপের থলি যেটাকে বলা হয় সিস্টাইটিস, আমাদের যদি পেচ্ছাপের থলিতে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, সেখান থেকে কিন্তু আপনার এই ধরনের পেচ্ছাপের জ্বলন বা এই সমস্যাগুলো আসবে, পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছে না, বা পেচ্ছাপ করার সময় একটা গায়ে শিউরিনি ভাব আসবে, সিস্টাইটিস বলা হয় এই রোগটাকে। এছাড়াও প্রোস্টেটে যদি কোনো সমস্যা হয়, বয়স 32, মনে হচ্ছে না প্রোস্টেটের কোনো সমস্যা হবে, আপনি যে সিরাপটার কথা বললেন ওই সিরাপটা যখন খেয়ে আপনার এই সমস্যাটা কমেনি, তার মানে আপনার কিন্তু অন্য সমস্যা থাকতে পারে। আপনাকে আমি একটাই কথা বলবো, জলটা তো আপনি বললেনই বেশি করে খান, ধনেপাতা রাত্রে ভিজিয়ে রাখবেন, 2 মুঠ ধনেপাতা রাত্রে জলে ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে সেই জলটা ছেঁকে নিয়ে রোজ খাবেন রেগুলার, এখন 1 সপ্তাহ 10 দিন। আর তার পাশাপাশি সামনে যে বাঁকুড়া চেম্বারের ডেটটা আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিয়ে একটু জিজ্ঞেস করে নিয়ে সেই নাম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, এবং তার সাথে 2টো রিপোর্টের কথা বলছি, এই 2টো রিপোর্ট করিয়ে আসবেন।
ইউরিন ফর আরই অ্যান্ড সিএস, মানে ইউরিন পেচ্ছাপের একটা রিপোর্ট, যেটা রুটিন এক্সামিনেশন। আরই মানে রুটিন এবং সিএস মানে কালচার সেন্সিটিভিটি, কোনো ইনফেকশন আছে কিনা, কোন ধরনের জীবাণু রয়েছে, ইস্টেরিয়া কোলাই রয়েছে না কি আছে সেটা বোঝা যাবে। ইউরিন ফর আরই অ্যান্ড সিএস এই পেচ্ছাপের রিপোর্টটা করাবেন, তার সাথে ব্লাডের একটা রিপোর্ট করাবেন, আইজি, এবং একটা ইউএসজি হোল অ্যাবডোমেন করবেন, মানে পেটের একটা ছবি করবেন, ইউএসজি হোল অ্যাবডোমেন। এগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমি সবসময় বলছি নিচে দুটো হেল্পলাইন নাম্বার আছে, 27 এবং 37 একটা লাস্টে, ওই হেল্পলাইন নাম্বারে জিজ্ঞেস করবেন ডাক্তারবাবু কয়েকটা রিপোর্ট করতে বলেছেন, ওই রিপোর্টগুলো আমাকে একটু বলে দিলে ভালো হয়। এবং আমি বাঁকুড়া চেম্বারে কবে ডাক্তারবাবুকে পাবো সেই ডেটটা একটু জানান, তাহলে আমি একটা নাম লেখাবো। এই রিপোর্টগুলো করিয়ে আপনাকে যেটা বললাম, ধনেপাতার জলটা রেগুলার এখন 10 দিন খেয়ে আপনি বাঁকুড়া চেম্বারে এসে রিপোর্টগুলো নিয়ে দেখা করুন। আমি বলছি যে ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে আপনি সেই ট্রিটমেন্ট করলে আপনি দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে একদম সুস্থ হয়ে যাবেন। ভবিষ্যতে এই সমস্যা থেকে আপনাকে কখনো ভুগতে হবে না। একদম ঠিক কথা। আর এই ছোট ছোট টিপস গুলো কিন্তু ফলো করবেন। অনুষ্ঠান যখন শুনছেন মনোযোগ সহকারে শুনুন, এগুলো নোট করুন এবং এগুলো পালন করুন। তবে এটা কিন্তু আপনার সাময়িক একটা সুরাহা, কিন্তু দীর্ঘদিনের যদি সমস্যা হয়, যদি ক্রিটিক্যাল একটা সমস্যা হয়, ক্রনিক ডিজিজ হয়, তবে কিন্তু চেম্বারে আসতেই হবে। আর চেম্বারে আসার নাম্বারটা 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন, নিয়ারেস্ট আপনার নিকটস্থ চেম্বার সম্পর্কে জানুন এবং চলে আসুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে। বয়স কত? আমার বয়স 23। 23? 22। আচ্ছা, সমস্যাটা কার? সমস্যা আমারই। আচ্ছা, কি হলো 22 বছর বয়সে? মানে যখন রাত্রে আমি ভালোই শুচ্ছি, সকালে উঠে দেখছি না গলা জ্বালা করছে। আরে বাবা, আরো ছোট মেয়ে পেয়ে গিয়েছি, 22 বছর। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? অনেকদিন ধরে হচ্ছে। অনেকদিন মানে কতদিন? 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ? খাওয়ার পরে আমরা অনেকটা পর ঠিক হয়ে যাচ্ছে। গলা জ্বালাটা কতদিন হচ্ছে? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর? হ্যাঁ, 1 মাস। আচ্ছা, এর কোনো চিকিৎসা করিয়েছেন নাকি না? না, মানে এখনো অব্দি কোনো চিকিৎসা করানো হয়নি। হজম কিরকম হয়? মধ্যে আমার এরকম হচ্ছে, সকালের দিকে উঠে আবার গরম জল খাচ্ছি, এটা ঠিক হয়ে যাচ্ছে। সারাদিন আর এই সমস্যাটা থাকছে না? সকালবেলার দিকটা হচ্ছে? না 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 না। আচ্ছা, আপনার হচ্ছে হাওড়ায় কোথায় বাড়ি? আমি হাওড়া দাসনগরে থাকি। দাসনগরে থাকেন। আচ্ছা, এর জন্য কোনো ব্লাড রিপোর্ট করানো হয়েছে নাকি না? না, কিসের ব্লাড রিপোর্ট করানো? মানে কোনো ব্লাড রিপোর্ট বা কোনো ডাক্তারকে দেখিয়েছেন নাকি না? না না, এখনো কোন ডাক্তারকে দেখাইনি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। যেটা সমস্যা হচ্ছে, গলা জ্বলছে, মানে গলায় কোনো ইনফেকশন হতে পারে, সেটা গ্লসাইটিস হতে পারে, মানে আলজিবে ইনফেকশন, বা যদি কোনো ঠান্ডা লেগে থাকে সেখানে মানে খাদ্যনালী যেখানে রয়েছে সেখানে কোনো ইনফেকশন, বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে যেটা আমাদের শ্বাসনালীর ওপরের পোর্শনটা, সেখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে গলা জ্বালা হতে পারে। ও বলছে গরম জল খেলে গলা জ্বালাটা কমে যাচ্ছে, তো সেখানে শ্বাস রিলেটেড প্রবলেমই আসতে পারে, মানে যে কোনো সিওপিডির মতো সমস্যা ভবিষ্যতে হতে পারে। বয়স এখন খুবই কম, তো একবার সব থেকে ভালো হয় তোমাকে একবার সামনে থেকে পরীক্ষা করে কি সমস্যা হচ্ছে সামনে থেকে দেখো। টেলিফোনে তুমি দুটো কথা বললে, আমি হয়তো দুটো প্রশ্ন করলাম, সেটা কিন্তু আমি আলটিমেট তোমার রোগটা সম্বন্ধে কিন্তু ধারণা করতে পারবো না। এটা এরকম নয় হাঁটু ব্যথা বা সোরিয়াসিস হয়েছে, আমাকে বললো, আমি তার দুটো উপায় বলে দিলাম, তুমি বললে আমার গলা জ্বালা করছে। এবার এই যে 1 মাস ধরে রেগুলার জ্বালা করছে, এর তো নিশ্চয়ই কারণ রয়েছে। শরীর তো সুস্থ থাকার কথা, গলা জ্বালা তো কারুর করার কথা না সকালবেলা উঠে, তার মানে যে কোনো রোগ রয়েছে। সেটা কি তোমার জিইআরডি রয়েছে, না কোনো গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে, নাকি শ্বাসনালী রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, না আলজিবে তোমার ইনফেকশন রয়েছে, সেটা দেখতে হবে। তার জন্য তুমি দাসনগর থেকে ফোন করেছিলে, বাল্টিকুড়িতে আমাদের চেম্বার রয়েছে, বাল্টিকুড়ি বাজারে। তুমি একটু কষ্ট করে একটা সময় করে, যে কোনো বুধবার, প্রত্যেক বুধবার আমাদের বাল্টিকুড়ি চেম্বার হয়, যে কোনো একটা বুধবার একটু সময় করে এসে সামনাসামনি আমাদের সাথে কথা বলো, দেখা করো, আমরা তাহলে বুঝতে পারবো, এবং তার জন্য যদি কোনো রিপোর্ট করার দরকার হয় আমরা করতে বলবো, এবং কিছু মেডিসিন আমরা তোমাকে দেবো, যেটা খেলে কিন্তু দেখবে এই সমস্যাটা ঠিক হয়ে যাচ্ছে। কারণ কোনো রোগকে ফেলে রাখবে না, বা আপনারা যারা শুনছেন তাদের বলবো, কোনো রোগকে ফেলে রাখবেন না। আমার গলা জ্বালা 1 মাস ধরে হচ্ছে, মানে তার পিছনে কোনো রোগের হাত রয়েছে। তো সেটা যদি আমি 1 মাসের মাথাতেই সেই রোগটাকে শেষ করতে পারি তাহলে সেটা খুব ভালো। আর রোগটাকে নিয়ে যদি আমি বয়ে চলি 1 বছর 2 বছর, সেখান থেকে কিন্তু বড় রোগ ভবিষ্যতে আসতে পারে। তোমাকে আমি বলবো কি, বাল্টিকুড়ি চেম্বারে একটু দেখা করো। হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখো নিচে দুটো টিভি স্ক্রিনে, একটা লাস্টে 27 বা 37, যে কোনো একটা নোট করে রাখো। যে কোনো বুধবার আমাদের সাথে দেখা করো, অবশ্যই ভালো থাকবে।
একদম মানে আমরা বয়স নিয়েও কিছুক্ষণ আগে স্যার কথা বলছিলেন যে এখন বয়সটা কত কমে যাচ্ছে, কত অল্প বয়সের ছেলেমেয়েরা আমাদের ফোন করছে। ভালো লাগে শুনতে যে ইয়াং জেনারেশন আমাদের অনুষ্ঠান দেখছে, কিন্তু খারাপও লাগে যে সমস্যা নিয়ে ফোন করছো। তো এরপর ধীরে ধীরে এমন না হয় যে বাচ্চা যবে কথা বলতে শিখবে প্রথমেই সে ডাক্তারবাবুকে ফোন করে বলবে যে আমার এই সমস্যা হয়েছে, ডাক্তারবাবু আমার সমাধানটা কি। তো প্লিজ একটু সচেতনতা বাড়ান। মানসি পলিউশন বাড়ছে, মানসি খাবারে ভেজাল বাড়ছে, কিন্তু আপনি যদি প্রত্যেক দিনের দৈনন্দিন অভ্যাসগুলো ঠিকঠাক রাখেন অনেক কিছুকে কিন্তু আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন, অর্থাৎ আপনার সমস্যাকে। চট করে একটু বলে রাখবো চেম্বারের কথা। একজন বন্ধু আছেন, আগে একটু কথা বলেই নি, তারপর চেম্বারের কথা আসবো। কে আছেন বলুন তাড়াতাড়ি। নমস্কার। নমস্কার, আমি শান্তনু মৈত্র বলছি। কোথা থেকে বলছেন? বেগিরি থেকে। আচ্ছা, খেজুরি। খেজুরি বললেন? বেগিরি। এটা কোথায়? এটা উলুবেড়িয়া। উলুবেড়িয়া। আচ্ছা বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমি যাই কিছু খাই না টুকটাক মানে গ্যাস হয়েই যায়, মানে রিচটা খেলে তো হয়েই যাচ্ছে। আচ্ছা বয়স কত? বয়স এই 21। কমতে থাকছে আস্তে আস্তে কমতে। আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? হ্যাঁ, এই মাস 6 হয়ে গেল। মাস 6। চিকিৎসা করিয়েছেন, কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? সেভাবে করা দেখাচ্ছি কিন্তু সেভাবে হচ্ছে না। দেখাচ্ছি সেভাবে হচ্ছে না মানে ডাক্তারকে দেখিয়েছো? কোনো ডাক্তারকে দেখিয়েছো? হ্যাঁ দেখিয়েছি, আমাদের এখানে পাশে ডাক্তার থাকে, তারা দেখিয়েছি, গ্যাসের ট্যাবলেট দেয় এবং মানে সিরাপও দিয়েছে, তার জন্য হচ্ছে না। তো সেটা খেলে সাময়িক আরাম হয়, তারপর আবার যেই কে সেই? হ্যাঁ। আচ্ছা, খাওয়া দাওয়া কি বাইরের করা হয় না বাড়ির খাবার খাও বেশি? বাড়ির খাবারই হয়, একটু রিচ হয়ে যায়। না, রিচ খাওয়া একদম যাবে না। বাইরের তেল ঝাল মশলা, স্পাইসি ফুড, বিরিয়ানি, এগরোল, চাউমিন এগুলো বন্ধ করতে হবে। কি বললাম বুঝলে? আর কোল্ড ড্রিঙ্কস একদম খাবে না, আর গরম খাবার খাবে না, গরম ডাল, গরম ভাত, গরম শাকসবজি গরম খাবে না, জুড়িয়ে খাবে। চা খাওয়ার অভ্যেস রয়েছে? না, চা সেরকম খাই না, চা একদমই খাবে না। কোনো নেশাপাতি করো? না। ঠিক আছে, এবার টিভিতে শোনো আমি বলছি কি করলে ভালো হয়। আপনি বললেন এবার জন্মানোর পরে ফোন করবে, ওই জন্য 22 থেকে 21 হয়েছে, এরপরে 19, তারপরে চলে যাবে নিচে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, যেগুলো বললাম কি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করতে হবে। তেল ঝাল মশলা স্পাইসি ফুড একদমই চলবে না। কারণ 21 বছর বয়সে যদি তুমি গ্যাসের রোগে আক্রান্ত হও, মানে যেটাকে গ্যাস্ট্রাইটিস বলা হচ্ছে, এটা ভবিষ্যতে কি গ্যাস্ট্রিক আলসারে পরিণত হবে বা পেপটিক আলসার হবে, কোলাইটিস হতে পারে, বড় বড় রোগ হয়ে যেতে পারে। কারণ 21 বছর বয়সটা রোগের বয়স না, পড়াশোনা করার বয়স, কাজ করার বয়স। সেই বয়সে যদি তোমরা রোগে আক্রান্ত হয় তাহলে ভবিষ্যতে 50 বছর বয়সে কিন্তু বিছানায় শুয়ে পড়বে। তো একটা কথাই বলবো, চেষ্টা করেছো সুস্থ হওয়ার, ডাক্তারকে দেখিয়েছো, হয়তো কাজ হয়েছে সামান্য, কিন্তু পুরোটা হয়নি। পুরোটা যদি তোমাকে ঠিক করতে হয়, আমি বারবারই বলি, আমার প্রত্যেকটা প্রোগ্রামে একই কথা বলি, এনবিপির প্রোগ্রামে, কি আপনাকে চিন্তা করতে হবে রোগকে মূল থেকে সুস্থ করার, মানে গোড়া থেকে। আর যেগুলো ক্রনিক এবং ক্রিটিক্যাল রোগ মাথায় ঢুকিয়ে নিন। ক্রনিক এবং ক্রিটিক্যাল মানে দীর্ঘদিন ধরে যে রোগগুলো আপনার শরীরে বাসা বেঁধে আছে, সেটা পার্কিনসন হতে পারে, এমএনডি হতে পারে, মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট হতে পারে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হতে পারে, ভিটিলিগো হতে পারে, সোরিয়াসিস হতে পারে, ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ হতে পারে, যেটার আপনি চিকিৎসা করছেন কিন্তু সুস্থ হচ্ছেন না। দিনের পর দিন দেখছেন একটু একটু করে কষ্ট বাড়ছে এবং ক্ষতি বাড়ছে। তো সেই সমস্ত রোগের জন্য আয়ুর্বেদ এবং এনবিপি হচ্ছে অন্যতম। আয়ুর্বেদ ছাড়া কোনো ক্রনিক ক্রিটিক্যাল রোগ থেকে আপনারা মুক্তি পাবেন না, কারণ আয়ুর্বেদের মধ্যেই সেই শক্তিটা রয়েছে যে কোনো রোগীকে ক্রনিক রোগ থেকে সারিয়ে তোলা বা ক্রনিক রোগ থেকে তাকে কিছুটা হলেও উপকার দেওয়া বা আরাম দেওয়া। তো তোমাকেও আমি বলবো, উলবেড়ি থেকে ফোন করেছিলে, আমাদের মেছেদাতেও চেম্বার রয়েছে, বাল্টিগিরি বাজার দাসনগরেও চেম্বার রয়েছে। যে চেম্বারটা তোমার নিয়ারেস্ট মনে হবে, হেল্পলাইন নাম্বার দেখো নিচে দুটো যাচ্ছে, যে কোনো একটা নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে দেখা করো। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। যিনি ফোনে আছেন আমাকে 2 মিনিট একটু সময় দেবেন। আমি একটু অ্যাড্রেসটা আগে বলে রাখি যারা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য। যেমন ক্যানিং এ আমাদের কিন্তু চেম্বার আছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আসানসোলে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে, বহরমপুর এবং কৃষ্ণনগর পরপর 2টি চেম্বারে কিন্তু থাকবেন ডক্টর এ হালদার। কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আসামের একটি গুরুত্বপূর্ণ চেম্বার ডিব্রুগড়। যদি কারোর মনে হয় ডিব্রুগড়টাই আমার সুবিধার, তাহলে কিন্তু তারা হেল্পলাইন নাম্বারে প্লিজ একটু ফোন করবেন। হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা পাচ্ছেন বর্ধমানে
ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে এবারে কিন্তু থাকছেন স্যার অর্থাৎ ডক্টর বি শর্মা, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মিদনাপুর আমাদের নতুন চেম্বার যেটা স্টেশনের একেবারে কাছে, এখানে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। 15ই মার্চ আমাদের নতুন চেম্বারের কিন্তু একেবারে সূচনা। তো যারা মনে করছেন মিদনাপুর স্টেশনের কাছে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার একটু ফোন করে নেবেন। বোলপুরে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ভাদুরীকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আগরতলা ত্রিপুরার বন্ধুরা এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা বনগাঁয়ের ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গুয়াহাটি আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার গুয়াহাটিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবারে ডক্টর বি শর্মাকে, এবং শিলচরের কথা বললাম আরেকবার মনে করিয়ে দিই, শিলচরে কিন্তু থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, অর্থাৎ ডিব্রুগড়, শিলচর বা গুয়াহাটি আসামের যেখানে সুবিধা সেখানে আপনারা যোগাযোগ করুন। ত্রিপুরার আগরতলা এখানেও আপনারা কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারছেন। পুরুলিয়ায় ডক্টর এ হালদার এবং ঝাড়গ্রামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। কলকাতায় মধ্যমগ্রাম, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে চেম্বার রয়েছে, এবং হাওড়ায় দাসনগর, বাল্টিগুড়ি বাজার, ঘোষপাড়া যেখানে আমাদের চেম্বার পাবেন, এছাড়া শিবপুর আর বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় যোগাযোগ করুন। কে আছেন ফোনে? নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? সরি, শুনতে পাচ্ছেন না, তো আরেকবার চেষ্টা করতেই পারেন। তবে একটু হেল্পলাইন নাম্বারগুলো বলবো, 9840235527 বা 37, এই দুটি নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং নিয়ারেস্ট চেম্বারে কিন্তু যোগাযোগ করুন। আর আজকে আমরা আলোচনার বিষয় একটা ছিলাম, মাঝে অনেকগুলো ফোন এসছে স্যার, আপনার উপরে দায়িত্ব দিলাম, এবার কোন দিকটা আমাদের একটু জানাবেন। সুগারটা নিয়ে আমি আর একটু বলে নিই, কারণ সুগার নিয়ে একদমই আলোচনা করা হলো না। যারা ইনসুলিন নিচ্ছেন আমি তাদের ক্ষেত্রে বলবো, কারণ সুগার একটা ভাস্ট সাবজেক্ট। যদি মডার্ন সায়েন্স আর আয়ুর্বেদ আমরা দুটোকে যোগ করতে পারি, তাহলে এটা বলেই যাবো 1 বছর 2 বছর সুগার নিয়ে আলোচনা শেষ হবে না। তো সেই জন্যই বলছি, যারা ইনসুলিন নিচ্ছেন, যারা ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, সারা দিনে আপনাকে 40 ইউনিট, 50 ইউনিট, 10 ইউনিট, 20 ইউনিট বা 60 ইউনিট ইনসুলিন নিতে হচ্ছে, তার সাথে আবার ওরালি ট্যাবলেট খেতে হচ্ছে, তারা কিন্তু আয়ুর্বেদের হাত ধরলে উইদাউট ইনসুলিন কিন্তু আপনারা সুস্থ হতে পারবেন, সুগারকে কন্ট্রোল করতে পারবেন। আপনারা দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আনকন্ট্রোল সুগারও হয়। মানে আপনি ট্যাবলেট খাচ্ছেন, তারপরে আপনার সুগার 250, 300, আপনি ইনসুলিন নিচ্ছেন, তারপরেও আপনার সুগার কিন্তু বাড়া রয়েছে 220, 300। তখনই কিন্তু অন্যান্য সমস্যাগুলো আসে, তখনই রেটিনোপ্যাথি আসে, চোখের সমস্যা, তখনই নিউরোপ্যাথি আসে, নার্ভের সমস্যা, তখনই আপনার নেফ্রোপ্যাথি আসে, যেটা সিকেটির মতো ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়, যেখানে ডায়ালিসিস পর্যন্ত নিতে হয়, ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যায়, ডায়ালিসিস না নিলে আপনার পরবর্তীকালে চলে আসে কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা। তো এই ধরনের সমস্যাগুলো আসতে থাকবে। আপনারা যখন একটা ট্রিটমেন্ট করছেন, ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, আপনারা কি চাইছেন? আমার সুগারটা যাতে কন্ট্রোল থাকে। যারা সেইগুলো করার পরও সুগারকে কন্ট্রোল করতে পারছেন না, তাদের জন্য আমি অবশ্যই বলবো, তারা আর বেশি দেরি করবেন না। অনেকটা সময় গেছে, 6 মাস গেছে, 1 বছর গেছে, কারুর 5 বছর গেছে, কারুর 10 বছর গেছে। আপনার শরীর আপনার হাতে, আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন। আপনি পারেন একটা প্যাথি থেকে অন্য প্যাথিতে যাওয়ার সিদ্ধান্ত নিতে, এটা কিন্তু অন্য কেউ আপনাকে সিদ্ধান্তটা দিয়ে দেবে না কি তুমি বাবা অ্যালোপ্যাথি ছেড়ে আয়ুর্বেদিক করো বা হোমিওপ্যাথি করো বা ইউনানি করো। আমি বলছি আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনাকে করতে হবে চেষ্টা। আপনি চেষ্টা করছেন, চেষ্টা করতে করতে দেখছেন ব্যর্থ হচ্ছেন, পারছেন না, আমি বলবো একবার আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন। কারণ সুগার রোগ আমরা দেখেছি, সুগার রোগ যে অবস্থাতেই আমাদের কাছে আসুন না কেন, সুগার অনেক ধরনের হয়, যেমন ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়, এমনি ডায়াবেটিস মেলাইটাস হয়, ডায়াবেটিস ইনসিপিটাস হয়, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস হয়। বাচ্চাদের ক্ষেত্রে অনেক 6 বছর, 5 বছর, 10 বছরের বাচ্চারা এখন সুগারে আক্রান্ত হচ্ছে। আগেকার দিনে এই রেটটা অনেক কম ছিল, এখন দেখা যাচ্ছে অনেক বেড়ে গেছে এই ধরনের সুগার রোগী। তো যারা সুগার রোগে আক্রান্ত, যারা ট্রিটমেন্ট করছেন, চিকিৎসা করছেন কিন্তু আরাম পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো সেটা যেখানেই হোক, কারণ আমাদের পশ্চিমবাংলার বেশিরভাগ জেলাতেই কিন্তু, বেশিরভাগ কেন বলবো, 99% জেলাতেই আমাদের চেম্বার রয়েছে। একটু আগে ম্যাডাম আপনাদের অ্যানাউন্সমেন্ট করলেন, আপনারা বুঝতে পারলেন, এবং কলকাতার মধ্যেও বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। তো যারা যেখান থেকেই প্রোগ্রামটা দেখুন, আপনারা চেষ্টা করুন, আপনাদের সিদ্ধান্ত কিন্তু আপনাদের জীবনকে বদলাতে পারে। আপনারা আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, দেখবেন অবশ্যই এই ধরনের সুগার রোগ থেকে আপনারা ভালো থাকবেন। এবং সুগার হচ্ছে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, যে কারণে এই চোখ, কিডনি, নার্ভ, এই ট্রিটমেন্টও কিন্তু আয়ুর্বেদের কাছে রয়েছে। এই ধরনের পেশেন্টরাও কিন্তু আমাদের কাছে আসছে, যাদের ডায়ালিসিস নিতে বলা হয়েছে, যাদের ক্রিয়েটিনিন 2 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, ইউরিয়া বেড়ে যাচ্ছে 70, 80, 100, হিমোগ্লোবিন ড্রপ করছে, ইউরিক অ্যাসিড বাড়ছে, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল বাড়ছে। তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এনবিপি ইউনানির হাত ধরুন এবং আয়ুর্বেদের হাত ধরুন, দেখবেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
একদম এই প্রতিশ্রুতি কিন্তু অবশ্যই এনবিপির তরফ থেকে, এই প্রতিশ্রুতি এখানকার প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসকের তরফ থেকে। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের কিছু ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনাদের দায়িত্ব কিন্তু এখন থেকে শুরু হলো। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, নিয়ারেস্ট চেম্বারে চলে আসুন আর ট্রিটমেন্টটা শুরু করুন সুন্দর এবং সুস্থ জীবন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার।